সুপরিচিত আইনজীবীদের একজন ছিলেন জিন্নাহ। কেমন ছিল তার পেশাগত জীবন, কেমন আয় করতেন তিনি, সেই আয়ে কেমন জীবনযাপন করতেন তৎকালীন ভারতবর্ষের অন্যতম প্রধান রাজনৈতিক চরিত্র, তা নিয়েই এই ভিডিও। 1896 সালে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে লিঙ্কন সিন থেকে পাশ করেন মুহাম্মদ আলী জিন্নাহ। সেই সময় তার বয়স 20 বছরও হয়নি। করাচি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর আরফা ফরিদের মতে মিস্টার জিন্নাহ করাচির হরচন্দ্রাই অ্যান্ড কোম্পানিতে তার ওকালতি জীবন শুরু করেন। করাচিতে কিছুদিন থাকার পর মিস্টার জিন্নাহ বম্বেতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন। সেই সময় বম্বে বার অ্যাসোসিয়েশনে তিনিই একমাত্র মুসলিম আইনজীবী ছিলেন, এমন তথ্য রয়েছে আকবর এস আহমেদের বই জিন্নাহ পাকিস্তান অ্যান্ড ইসলামিক আইডেন্টিটিতে। তিনি লিখেছেন, বোম্বের প্রাদেশিক সরকারের সদস্য স্যার চার্লস অলিভান্তে জিন্নাহর প্রতি এতটাই মুগ্ধ হন যে 1901 সালে তাকে স্থায়ী চাকরির প্রস্তাব দেন, মাসিক 1,500 টাকা বেতন। কিন্তু জিন্নাহ তা প্রত্যাখ্যান করে জানিয়েছিলেন শিগগিরই ওই টাকা তিনি একদিনে উপার্জন করবেন, এবং জিন্নাহ তা করেও দেখিয়েছিলেন। তার বাগ্মিতা এবং যুক্তি প্রসার বাড়াতে সাহায্য করেছিল। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রোহিত দে তার জিন্নাহ's লিগ্যাল ক্যারিয়ার শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করেছেন। আদালতে জিন্নাহর স্টাইল সম্পর্কে বর্ণনা পাওয়া যায় সাংবাদিক ফ্রাঙ্ক মরিসের লেখায়। তিনি থাকলে আদালতের একঘেয়ে কক্ষ প্রাণবন্ত হয়ে উঠত। জুনিয়র আইনজীবীরা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এই দীর্ঘ ব্যক্তিত্বপূর্ণ আইনজীবীর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করতেন। সিনিয়র আইনজীবীরা তার উপস্থাপনা মনোযোগ দিয়ে শুনতেন, বিচারকরাও মন দিয়ে তার যুক্তি শুনতেন, লিখেছেন মিস্টার মরিস। আকবর এস আহমেদের মতে ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ আইনকেই দক্ষতার সঙ্গে ব্যবহার করতে শিখেছিলেন তিনি। ভারতীয়দের অধিকারের জন্য কথা বলায় বহুবার তাকে জেলে পাঠানোর কথাও বলা হয়েছে। একবার শ্রীনগরে ছুটি কাটাতে গিয়ে কাশ্মীরি নেতা শেখ আবদুল্লাহর অনুরোধে মামলা লড়েছিলেন তিনি। অন্য কোনো আইনজীবী যে মামলা লড়তে রাজি ছিলেন না, সেই মামলাই জিন্নাহ একদিনে জিতেছিলেন। শেখ আবদুল্লাহ তার আত্মজীবনী আতিশ ই চিনারে এই ঘটনার বিষয়ে উল্লেখ করেছেন। 1910 সালের 25 জানুয়ারি মুহাম্মদ আলী জিন্নাহ বোম্বের মুসলিম সদস্য হিসেবে 60 জন সদস্যের আইন পরিষদে আসন গ্রহণ করেন। প্রফেসর রোহিত দে বলেছেন, মুসলিম আইন সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ। অধ্যাপক দে বলেন, তিনি 1913 সালের মুসলিম ওয়াকফ আইনের পক্ষে তদবির করে তা কার্যকর করেছিলেন। এরপর কর্মজীবনে 1937 সালে তিনি শরিয়া আইনের খসড়া তৈরি করেন এবং ভারতে তা চালু করেন। সেখানে বলা হয়েছিল শরিয়া আইন ভারতে বসবাসকারী সমস্ত মুসলিমের জন্য প্রযোজ্য হবে। এই আইন মুসলিমদের মধ্যে সেই সময় প্রচলিত আইনকে বাতিল করে দেয় এবং উত্তরাধিকার সহ একাধিক ক্ষেত্রে মুসলিম নারীদের অধিকারকে নিশ্চিত করে, যা শরিয়া আইনে নিশ্চিত করা আছে। পাশাপাশি সাধারণ আইনের আওতায় মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার ধারণাকেও সমর্থন করে, বলেন অধ্যাপক দে। মুহাম্মদ আলী জিন্নাহর জীবনযাত্রা একজন উচ্চবিত্ত ইংরেজ পেশাদার আইনজীবীর মতো ছিল। অতি ধনী আইনজীবীদের তালিকায় ছিল তার নাম। আকবর এস আহমেদ লিখেছেন, 1930-এর দশকের গোড়ার দিকে শুধু আইন প্র্যাকটিস করেই মাসে 40,000 টাকা উপার্জন করতেন তিনি। সেই সময়ে দাঁড়িয়ে এটা বিশাল অঙ্কের উপার্জন ছিল। মোহনদাস করমচাঁদ গান্ধীর মতো বিরোধীরাও জিন্নাহকে সম্মান করতেন। তিনি এই উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকের আইনজীবীদের মধ্যে একজন ছিলেন। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে নটবর সিং জিন্নাহকে 1947 সালের আগে সবচেয়ে সফল ভারতীয় রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করে লিখেছেন, জিন্নাহ একজন বুদ্ধিমান এবং উজ্জ্বল রাজনীতিবিদ হওয়ার আগে একজন উজ্জ্বল আইনজীবী ছিলেন। মিস্টার সিং উল্লেখ করেছেন, মুহাম্মদ আলী জিন্নাহ তার প্রায় পুরো জীবন বম্বেতে কাটিয়েছেন। 35 বছর বয়সে তিনি কোটিপতি হয়ে ওঠেন। আর মিস্টার আহমেদ লিখেছেন, জিন্নাহ সিল্কের একই টাই দুবার পরেননি। তার পোশাকের সম্ভারে প্রায় 200টি হাতে তৈরি স্যুট ছিল। সম্ভবত ব্রিটিশ শাসিত ভারতে একজন সফল আইনজীবীর জন্য যা প্রয়োজন সেই দামি পোশাকই পরতে চেয়েছিলেন জিন্নাহ। পোশাকের প্রতি অস্বাভাবিক রুচি থাকা সত্ত্বেও জিন্নাহ কিন্তু